স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই কথাটি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে পার্মানেন্ট রেসিডেন্সি কন্টিনিউ করার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। অনেক ক্ষেত্রেই বলা চলে। যদিও অনেকে কানাডাতে এসে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি থেকে সিটিজেনশিপ লাভ করতে পারেন লং টাইম স্টে করার মাধ্যমে, কিন্তু বিভিন্ন কারণে সবাই আসলে লং টাইম স্টে করতে পারেন না, তাদের নিজ দেশে অথবা আউট অফ কানাডাতে থাকতে হয়। তো আজকের আলোচনাটাই মূলত আমরা সাজিয়েছি কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে, কারণ কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করার অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো নিয়ে আমরা তো সবসময় কথা বলি। তো এই বছরে 2025 সালে 3,95,000 পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা ইস্যু করতেছে কানাডা গভর্নমেন্ট। তো এই ব্যক্তিরা যে কানাডাতে আসবেন, আসার পরে তাদের এই পিআর স্ট্যাটাস কি কন্টিনিউ থাকবে, কি কন্ডিশন মেনটেন করতে হবে, এবং সিটিজেন হতে হলে কি পরিমাণ ডেজ লাগে সেটা তো আমরা আগে আলোচনা করেছি, সেটা নিয়েও একটু হালকা কথা বলবো। কিন্তু পিআর স্ট্যাটাসটাকে ধরে রাখার জন্য অনেকগুলো অব্লিগেশনস রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে, সেগুলো নিয়েই মূলত আজকের কথা। তো স্টুডেন্ট থেকে হোক কিংবা ওয়ার্কার থেকে হোক, কিংবা যারা কানাডাতে কখনই আসেনি সরাসরি পিআর হোল্ডার হিসেবে আসতেছেন, যে কোনোভাবেই হোক না কেন, আপনি কোনো না কোনো প্রোগ্রামের থ্রুতে এখানে পিআর হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্সিতে কনভার্ট লাভ করার পরে আপনার অব্লিগেশনস কী বিষয় আপনার খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনি কানাডার বাইরে থাকলেও আপনার পিআর স্ট্যাটাসের জন্যে যে ডেজগুলোর প্রয়োজন হয় সেগুলো কাউন্ট করার বেশ কিছু নতুন পদ্ধতি আজকে আমরা আলোচনা করব, যেগুলো আপনারা হয়তো জানতেন না, সেই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। মাস্টার ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি অব্লিগেশন টু স্টে ইন ক্যানাডা। Whether you are an international student, a temporary foreign worker, or someone reuniting with family, achieving PR status is a significant milestone. However, maintaining this status comes with responsibilities, particularly the residency obligation that requires you to spend a certain amount of time in Canada. তো এখানে পিআর স্ট্যাটাসটা কন্টিনিউ করার জন্য সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে রেসিডেন্সি অব্লিগেশন, অর্থাৎ আপনার এখানে সার্টেন ডেজ এখানে আপনাকে থাকতেই হবে, তা না হলে আপনার পিআর স্ট্যাটাসটা রিভোক হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। হোয়াট ইজ কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি সেটা তো আপনারা জানেনই, তারপরে এখানে আর্টিকেলস একটু বলি। কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি গ্র্যান্টস ইন্ডিভিজুয়ালস উইথ রাইট টু লিভ, ওয়ার্ক অ্যান্ড স্টাডি এনিহোয়ার ইন কানাডা উইদাউট দি রেস্ট্রিকশন ফেসড বাই টেম্পোরারি রেসিডেন্টস। অর্থাৎ এখানে সিটিজেনরা যে ধরনের ফ্যাসিলিটিসগুলো ভোগ করে সেগুলোর ক্ষেত্রে কিছু সিকিউরিটি রিলেটেড জব এবং ভোটিং রাইট ছাড়া অন্য সকল প্রকার ফ্যাসিলিটিসগুলো কনজিউম করে পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস হোল্ডাররা। ইটস এ স্ট্যাটাস দ্যাট অফার মেনি প্রিভিলেজেস টু কানাডিয়ান সিটিজেনশিপ while imposing specific obligation to maintain. For many, PR is a stepping stone toward full citizenship, offering stability, access to social benefit and legal protections আন্ডার ক্যানাডিয়ান ল। তো কেউ যদি কানাডার সিটিজেন হওয়ার স্বপ্ন দেখেন, অবশ্যই তাকে কোনো না কোনো প্রোগ্রামের অধীনে পিআর হোল্ডার হতে হবে বা পিআর স্ট্যাটাসে আসতে হবে, দেন তিনি সিটিজেনশিপের জন্য আবেদন করবেন। আপনি রিফিউজি ক্লেম করে আসেন আর যে কোনোভাবে আসুন না কেন, আপনাকে মাঝখানে পিআর স্ট্যাটাস নিয়ে থাকতে হবে। কানাডাতে প্রোগ্রাম বেস সরাসরি সিটিজেনশিপ লাভের কোনো সুযোগ নেই। তো এখানে এই জন্যেই আপনার পিআর স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ। কি বেনিফিট অফ কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি? তো যে বেনিফিটগুলো আপনারা অ্যাকচুয়ালি কনজিউম করবেন সেগুলো জানেন, একটু একটা গ্যালেন্সে বলি। অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট ইউ এনজয় এ ওয়াইড রেঞ্জ অফ প্রিভিলেজ দ্যাট মেক কানাডা অ্যান অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন। এখানে রয়েছে অ্যাক্সেস টু সোশ্যাল বেনিফিটস, ফ্রিডম টু লিভ, ওয়ার্ক অ্যান্ড স্টাডি এনিহোয়ার, pathway to citizenship, legal protections. PR are protected under the Canadian Charter of Rights and Freedoms, ensuring fair treatment under the law. এরপরে রয়েছে ফ্যামিলি স্পন্সরশিপ। ইউ ক্যান স্পন্সর এলিজিবল ফ্যামিলি মেম্বার্স টু জয়েন ইউ ইন কানাডা, fostering family reunification. However, permanent resident cannot vote, run for political office or hold certain high security government job. তো এই হলো সুবিধা এবং অসুবিধা। আন্ডারস্ট্যান্ডিং দিস লিমিটেশনস ইজ এ কি টু ম্যানেজিং এক্সপেকটেশনস অ্যাজ এ পিআর। এবার আসি আমরা রেসিডেন্সি অব্লিগেশন নিয়ে। দি কানাডিয়ান রেসিডেন্সি অব্লিগেশন, হোয়াট ইউ নিড টু নো to maintain your PR status. You must comply with residency obligation, which requires you to be physically present in Canada for at least 730 days within a 5-year period unless you meet the exemption. This obligation begins the day you become a permanent resident, typically when you sign your
ল্যান্ডিং পেপারস অর রিসিভিং ইউর কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্স। তো সিওপিআর নিয়ে কানাডাতে ল্যান্ডিং করার পরে আপনি এখানে এটি সাইন করে দেওয়ার পর থেকে আপনার রেসিডেন্সি অব্লিগেশনগুলো শুরু হয়, অর্থাৎ আপনার এই রেসিডেন্সি যেটা পেলেন সেটি মেনটেন করার জন্যে আপনাকে একটা সার্টেন টাইম পাস করতে হবে। হিয়ার ইজ এ ব্রেকডাউন অফ দি রেসিডেন্সি অব্লিগেশন। নাম্বার 1 হচ্ছে 5 বছরের মধ্যে 730 দিন আপনাকে কানাডাতে স্টে করতে হবে। একটানা স্টে করতে হবে নট নেসেসারি, আসবেন যাবেন, কিন্তু আপনি 5 বছরের মধ্যে আপনি কি যখন কাউন্ট করা হবে অবশ্যই সেখানে 730 দিন কানাডাতে অবস্থান করতে হবে। ইউ মাস্ট স্পেন্ড অ্যাট লিস্ট 730 ডেজ ইন কানাডা ডিউরিং 5-year period immediately preceding any application or assessment of your PR status. নন কনজিকিউটিভ ডেজ, তো এই 730 দিন আপনার একটানা থাকতে হবে, এইটার কোনো প্রয়োজন নেই, 5 বছরের মধ্যে হলেই হলো। এরপরে আপনার এটা স্পেসিফিক 5 বছরের মধ্যে হতে হবে। ধরুন আপনি পিআর কার্ড পেলেন আজকে, এই পিআর কার্ডটা 5 বছর পরে এক্সপায়ার হয়ে যাবে, তো আপনি যেটা এক্সপায়ার হওয়ার কিছুদিন আগেই আপনি সেটা নতুন করে রিনিউ করতে যাবেন। সেই রিনিউ করে যখন করবেন সেই সময় তারা দেখবে যে আপনার এই 5-year পিরিয়ড ধরলে তার 730 দিন আপনি 730 দিন আপনি ছিলেন কিনা, 730 দিন, হ্যাঁ 730 দিন আপনি ছিলেন কিনা সেটি কাউন্ট করে দেখা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এটা রিনিউয়ের জন্য আবেদন করতে পারবেন। ফেইলিউর টু মিট দি অব্লিগেশন কুড লিড টু ইনভেস্টিগেশন ইনটু ইউর পিআর স্ট্যাটাস পটেনশিয়ালি রিজাল্টিং ইন লস। এরপরে আসি আমরা মিটিং পার্মানেন্ট রেসিডেন্সি অব্লিগেশন হোয়াইল অ্যাব্রোড। যারা আউট অফ কানাডাতে থাকেন তাদের জন্যেও এখানে পিআর স্ট্যাটাস পাওয়ার জন্য যে ডেজগুলো থাকে সেগুলো কাউন্ট করার সুযোগ আছে বিশেষ এক্সেপশনাল ক্ষেত্রে, যেগুলো হয়তো অনেকেই জানেন না, অনেকেই জানেন, তো ভালো করে একটু খেয়াল করুন এই পার্টে। ইউ ডোন্ট অলওয়েজ নিড টু বি ফিজিক্যালি ইন কানাডা টু মিট দি 730 ডে রিকোয়ারমেন্ট। তো সবসময় আপনাকে থাকতে হবে একবার 730 কানাডাতেই থাকতে হবে, নট নেসেসারিলি। যদি কিছু শর্ত আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, সার্টেন সিনারিওজ অ্যালাউ টাইম স্পেন্ড অ্যাব্রোড টু কাউন্ট টুয়ার্ড ইউর রেসিডেন্সি অব্লিগেশন। এখানে রয়েছে ওয়ার্কিং ফর এ কানাডিয়ান এমপ্লয়ার অ্যাব্রোড। ধরুন একটা কানাডিয়ান কোম্পানি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে, সেই কানাডিয়ান কোম্পানিতে আপনি যদি জব করেন, পিআর হোল্ডার হয়ে আপনি কানাডাতে আসেন, কিন্তু আপনি পিআর হোল্ডার হওয়ার কারণেই আপনি কানাডার সেই কোম্পানিতে জব পেয়ে আপনি কানাডা থেকে বাংলাদেশে এসে থাকা শুরু করেছেন। তো এখন কি হবে, আপনি তো বাংলাদেশে থাকতেছেন আপনার নিজ দেশে, তাহলে কি আপনি এটা ওই 730 দিনের জন্য কাউন্ট হবে? এখানে বলা হচ্ছে যে হ্যাঁ আপনার এটা কাউন্ট করা হবে। ইফ ইউ আর এমপ্লয়েড ফুল টাইম বাই কানাডিয়ান বিজনেস অর্গানাইজেশন অর দি কানাডিয়ান ফেডারেল প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল গভর্নমেন্ট, days spent working abroad count toward your 730 দিন। Example, a Canadian company sends you to manage an overseas branch. Your time abroad counts as if you are in Canada provided you have proof of employment. তো এই ক্ষেত্রে আপনি যে ওখান থেকে জব পেয়েছেন সেটা এমপ্লয়মেন্ট লেটার, আপনি যে ওখানে কন্টিনিউ ছিলেন সেটার প্রুফ, পে স্টাব, আপনি স্যালারি যে পাচ্ছেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এগুলো সব কিছু প্রুভ করলেই প্রমাণ হবে যে হ্যাঁ আপনি কানাডিয়ান কোম্পানিতে ছিলেন, মানে এটা তারা ধরে নিচ্ছে যে কানাডাতে থাকা ইকুইভ্যালেন্ট, এই সুযোগটা দিচ্ছে, এটা একটা বিরাট সুযোগ। অ্যাকম্পেনিং এ কানাডিয়ান সিটিজেন, এখানে আর একটা অল্টারনেটিভ সুযোগ, সেটা হলো যে আপনি যদি একজন কানাডিয়ান সিটিজেনের স্পাউস হন তাহলে তার সাথে থাকার কারণেও আপনি সেই দিনগুলোকে এখানে কাউন্ট করা হবে। ইফ ইউ ট্রাভেল অর লিভ অ্যাব্রোড with a spouse or common law partner who is a Canadian citizen, those days count toward your targets. এটা একটা বিশাল সুযোগ। আমি বিষয়টা আরও খোলাসা করি। ধরুন যে অনেক ব্যক্তিরা আছে যারা বিজনেস পারসন, তারা কানাডার সিটিজেন পিআর হোল্ডার হওয়ার পরে তারা কন্টিনিউ কানাডাতে থাকতে পারে না। কী জন্যে? তাদের বিজনেসের জন্যে কানাডার বাইরে তাদের থাকতে হয়, হতে পারে তারা নিজ দেশে বিজনেস করার জন্য থাকতে হয়, অথবা দেখা গেল যে তাদের অন্য কোনো দেশে থাকতে হয়। তো এর ফলে তাদের 730 দিন পূরণ করাটা খুব টাফ হয়ে যায়। তো এক্ষেত্রে একটা সুযোগ হলো, তার ওয়াইফ যদি আগেই সিটিজেন হয়ে যায়, কীভাবে? তার ওয়াইফ দেখা গেলো একটানা থাকার পরে সে 1095 দিন কমপ্লিট করে ফেললো, সিটিজেন হয়ে গেল। তো তার ওয়াইফ একবার সিটিজেন হয়ে গেলে তার ওয়াইফ সহ তিনি যখন থাকবেন আউট অফ কানাডাতে, এখানে বলা হচ্ছে যে সেক্ষেত্রে তার ওয়াইফের সাথে থাকলে, একজন সিটিজেনের সাথে থাকলে, সে যেহেতু তার স্পাউস, এই জন্যে সেই দিনগুলোকে পিআর হিসেবে
আপনার কাউন্ট করার জন্য যে দিনের প্রয়োজন সেগুলোকে কাউন্ট করা হবে। এই বিষয়টা কিন্তু খুবই একটা সুন্দর একটা বিষয় বিজনেস পার্সনদের জন্য। হাউএভার দিস ডেজ ওন্ট কাউন্ট টুয়ার্ড কানাডিয়ান সিটিজেনশিপ, কিন্তু এটা সিটিজেনশিপের জন্য এই দিনগুলো কাউন্ট করা হবে না, পিআর স্ট্যাটাসের জন্য কাউন্ট করা হবে। সিটিজেনশিপের জন্য যে 1095 দিন সেটা পূরণ করার জন্যই কানাডাতেই থাকতে হবে, এই হলো বিষয়। অ্যাকম্পেনিং এ কানাডিয়ান সিটিজেন ইফ ইউ ট্রাভেল অর লিভ অ্যাব্রড উইথ কমন ল পার্টনার, একই বিষয় চলে আসছে। Residency obligation scenarios for compliance while abroad. The following scenarios allow time spent outside Canada to count toward the 730 din residency obligation. Full-time employment with a Canadian entity. You are employed full-time by Canadian business. একই বিষয়ই বলা চলে, এটা কাছাকাছি, এই জন্য এটা স্কিপ করতেছি। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিবেন। অ্যাকম্পানিং এ কানাডিয়ান সিটিজেন স্পাউস পার্টনার, অ্যাকম্পানিং এ প্যারেন্ট রেসিডেন্ট, অ্যাকম্পানিং এ পার্মানেন্ট রেসিডেন্ট স্পাউস পার্টনার ওয়ার্কিং ফর এ কানাডিয়ান এন্টিটি। Example, if your peer spouse work for a Canadian NGO in another country, your time abroad with them counts, provide employment proof is submitted. তো এখানে একটি বিষয় খেয়াল করুন, সেটা হলো যে আপনার স্পাউস যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তিনি যদি কানাডার একটি ধরেন যে তিনি একটি কানাডার এনজিওতে বা কানাডিয়ান কোনো কোম্পানিতে জব করেন, সেটা অন্য যে কোনো কান্ট্রিতেই হতে পারে। ইউ আর ট্রাভেলিং অর লিভিং অ্যাব্রোড উইথ এ স্পাউস অর কমন ল পার্টনার হু ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড এমপ্লয়েড ফুল টাইম বাই কানাডিয়ান বিজনেস অর গভর্নমেন্ট আউটসাইড কানাডা, সেক্ষেত্রেও এটা কাউন্ট করা হবে। তো এখানে শুধু অ্যাপ্লিক্যান্ট কাউন্ট, এখানে একটা বিরাট সুযোগ, সেটা হলো যে ব্যক্তি কানাডিয়ান কোম্পানিতে জব করতেছেন আউট অফ কানাডাতে, তিনি যেমন এই পিআরের দিনগুলো কাউন্ট করতে পারতেছেন, তার স্পাউসও কিন্তু তার সাথে থাকার কারণে এই সুযোগগুলো পাচ্ছে, তার ডেজগুলোও কাউন্ট করা হবে। Documentation is key. To claim these exemptions, you must provide evidence such as employment contracts, pay stub, marriage certificate, or proof of common law status. Keeping meticulous record is critical to avoid complications during PR card renewal or status assessment. How to calculate your permanent residency obligation days? এটি কিভাবে কাউন্ট করবেন? Determine the 5-year period. Start from the date you are assessing your status. Count backward 5 year from that day. অর্থাৎ আপনি যখন এই পিআরটা রিনিউ করতে যাবেন, তখন আপনি আপনার বিগত 5 বছরে যে সময়গুলো সেগুলোকে কাউন্ট করতে হবে। এখানে প্রথমে আপনার হচ্ছে ডিটারমাইন করতে হবে যে কোন 5 বছর আপনি এখানে দেখাচ্ছেন, সেই 5 বছর। ট্র্যাক ইউর টাইম, আপনার টাইমগুলো এখানে ট্র্যাক করতে হবে। আপনার পাসপোর্ট নিয়ে বসতে হবে, পাসপোর্টের স্টিকারগুলো দেখলে বুঝবেন, এন্ট্রি এক্সিট দেখলে বুঝবেন যে কবে গেছেন, কীভাবে আসছেন। বিশেষ করে আপনি যদি ইয়ারে ট্রাভেল করেন, তাহলে তো আপনার ট্রাভেল আইটিনারিগুলো এখানে শো করবেন। ইনক্লুড এলিজিবল টাইম অ্যাব্রড, এগুলো সব ডকুমেন্টেশন। ইউজ ডকুমেন্টেশন, কিপ রেকর্ডস লাইক ট্রাভেল আইটিনারিজ, বোর্ডিং পাসেস, পাসপোর্ট স্ট্যাম্পস, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস আর আদার প্রুফ টু ভেরিফাই ইউর টাইম স্পেন্ট ইন কানাডা। এই হলো অবস্থা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি এটা পড়ছি না, আপনারা একটু পড়ে নিন। এখানে আপনার 5 বছরের একটি দিনলিপি দেওয়া রয়েছে। আপনি 2020 থেকে 21 আপনি এখানে দেখা গেল যে 300 দিন থাকলেন। তারপরে ইয়ার 2তে আপনি এখানে 200 দিন থাকলেন। ইয়ার 3তে আপনি 350 দিন থাকলেন। ইয়ার 4-এ এখানে আপনি 100 দিন থাকলেন ইনসাইড কানাডা। এইভাবে আর কি দিনগুলো কাউন্ট করে দেখা গেল যে 1530 দিন হয়ে গেছে। তো এটা ম্যাক্স মানে অনেক বেশি হয়ে গেছে। এইরকম দিন থাকলে তো আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। লসিং ইউর কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস, তো অনেক কারণে অনেকে পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাসটা লসও করে ফেলতে পারে। আন্ডারস্ট্যান্ডিং দিস সিনারিওস ক্যান হেল্প ইউ প্রোটেক্ট ইউর স্ট্যাটাস। পিআর কার্ড এক্সপায়ারি ডাজ নট এফেক্ট স্ট্যাটাস। এখন দেখা গেল যে আপনি 5 বছরের মধ্যে 730 দিন কানাডাতে ছিলেন, কিন্তু আপনার পিআর কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, আপনি রিনিউ করতে পারেননি। এর ফলে আপনার স্ট্যাটাসটা আপনার বাতিল হবে না। আপনি এখানে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, করলে তারা যাচাই বাছাই করে আপনাকে কার্ড দিয়ে দিবে। ফেলিং টু রেসিডেন্সি অব্লিগেশন, আপনি যদি 730 দিন থাকতে না পারেন কোনো কারণে, সেক্ষেত্রে সাথে সাথে আপনার স্ট্যাটাসটা বাতিল হয়ে যাবে তা কিন্তু না। তখন ইমিগ্রেশন অফিসার আপনার জন্য একটি ইনকোয়ারি করবে, আপনি কি কারণে থাকতে পারেননি সে বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করবে। করে তারা দেখবে যে আপনার যদি কোনো হিউম্যান ট্রেন্ড কম্পেনসেশনের গ্রাউন্ড থাকে, যেমন ধরুন যে আপনার মা বাবা অসুস্থ ছিলেন,
দীর্ঘ সময় আপনি একটানা বাসায় আপনার দেশে, বাংলাদেশে হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়াতে হোক, দেখা গেলো যে আপনার একটানা 1 বছর 2 বছর থাকতে হয়েছে, তাদের মেডিকেল প্রুফগুলো বা আপনি মেডিকেলি আনফিট ছিলেন, যেতে পারেননি, এই ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডগুলো যদি দিতে পারেন তাহলে সেগুলোকে তারা বিবেচনায় নিতে পারে। নিবে 100% গ্যারান্টি না, নিতে পারে। ভলান্টারি রিনাউন্সিয়েশন, অনেকেই যদি মনে করে যে না আমি পিআর হিসেবে থাকতে চাচ্ছি না, তিনি এটা বাতিল করে নিতে পারেন। রিমুভাল অর্ডার, কারো যদি কোনো অফেন্সের কারণে কারোর বিরুদ্ধে যদি রিমুভাল অর্ডার জারি হয় তাহলে আপনার পিআর কার্ডটা বাতিল হয়ে যাবে, পিআর স্ট্যাটাসটা ক্যান্সেল হয়ে যাবে। বিকামিং এ কানাডিয়ান সিটিজেন, কেউ যদি কানাডার সিটিজেন হয়ে যান তাহলেও তার পিআর স্ট্যাটাসটা বাতিল হয়ে যাবে। এটা একটা গুড সাইন হতে পারে আপনাদের জন্য। তো এই হলো অবস্থা। আজকের তথ্যগুলো আশা করছি অনেকের জন্যেই কাজে দিবে, আমরা আলোচনার বাড়াবো না। তো এই খুব সাবধানতার সাথে এই বিষয়গুলো মেনটেন করতে হবে যাতে করে আপনারা কোনো বিপদে না পড়েন। অনেকগুলো বিষয়ই কথা হলো, তথ্যগুলো আশা করা যায় অনেকের জন্য হেল্পফুল হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। মারিয়া দি ইন্টারন্যাশনাল কনসালটেন্ট, তার আউট অফ কানাডাতে সে অনেকগুলো দিন পার করে, সেই কীভাবে পিআরটা রিনিউ করেছে তার একটা হিস্টোরি আছে। আহমেদ নামে একজন ব্যক্তি, তিনি কানাডার বাইরে স্টে করেছেন দীর্ঘ সময়, তার বিষয়গুলো এখানে রিনিউ হয়েছে কিভাবে সেটার একটা তথ্য এখানে আছে। এরপরে শফি গ্লোবাল ট্রাভেলার, তারও কিছু তথ্য এখানে রয়েছে, আমি এগুলো পড়লাম না, এগুলো আপনারা পড়ে বুঝতে পারবেন। হাউ ক্যান আই লস মাই পিআর স্ট্যাটাস ইন কানাডা, কীভাবে আপনি এটা আপনার পিআর স্ট্যাটাসটা লস হতে পারে। রিসিভিং রিমুভাল অর্ডার, ভলান্টারি গিভিং আপ পিআর, বিকামিং কানাডিয়ান সিটিজেন, এইভাবে আপনার পিআর স্ট্যাটাসটা শেষ হয়ে যেতে পারে। যাই হোক, তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আশা করছি তথ্যগুলো অনেকের জন্য সহায়ক হবে। তথ্যগুলো বেশি করে শেয়ার করবেন যাতে অন্য ভাই বোনরা এই বিষয়গুলো জানতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। সালামু আলাইকুম।